আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর দ্বয়, আমাদের ট্রেজারার স্যার, সম্মানিত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের অধিকর্তাবৃন্দ, কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক, হিসাব পরিচালক, ছাত্র উপদেষ্টা, প্রক্টর, প্রাধ্যক্ষদের ভিতরে যারা উপস্থিত আছেন, জনসংযোগ প্রশাসক সহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আপনাদের জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 2024 সালের 5ই সেপ্টেম্বর বিকেলে আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করি। সে সময় বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে শূন্যতা বিরাজ করছিল। দায়িত্বে যোগদানের মুহূর্ত থেকে সেসব শূন্যতা পূরণ অনিবার্য হয়ে ওঠে। সংশ্লিষ্ট সকলের পরামর্শ এবং মতামত নিয়ে আমরা সেই শূন্যতা পূরণের চেষ্টা করতে থাকি। প্রক্টোরিয়াল টিমের এবং স্থানীয় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষাকারী সংস্থাসমূহের সহযোগিতায় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়। এরপর প্রথমেই আসে জুলাই বিপ্লবকালে থমকে যাওয়া ক্লাস ও পরীক্ষা এগুলো শুরু করা। অনুষদের অধিকর্তাবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউটের পরিচালক সহ সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষকবৃন্দের সহযোগিতায় এটা আমরা শুরু করতে পারি এবং সে সময় অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা সম্পন্ন করা এবং ক্লাস শুরু করা হয়। স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি সম্পন্ন করা অন্যতম অগ্রাধিকার ছিল। আমরা সম্ভব স্বল্প সময়ে তা সম্পন্ন করতে পেরেছি। আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, কারণ প্রথমবারের মতো এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুরে আমাদের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়। তো সকলের চেষ্টা এবং আল্লাহর রহমতে আমরা স্বচ্ছতার সাথে এই ভর্তি প্রক্রিয়া শেষ করতে পারি এবং আমরা মনে করি এতে ভর্তিচ্ছু ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের যে বিড়ম্বনা সেটা অনেকাংশে লাঘব করা সম্ভব হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, দায়িত্ব গ্রহণের সময় থেকেই প্রায় 35 বছর ধরে নির্বাচনহীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এই রাষ্ট্র নির্বাচন নিয়ে আমাদের একটা কমিটমেন্ট ছিল। ইনফ্যাক্ট দায়িত্ব গ্রহণের আগে থেকেই এই বিষয়টা আমার নিজের প্রায়োরিটি লিস্টের ভিতরে ছিল। তো এই রাষ্ট্র নির্বাচনের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি। এইটা করতে যে আমাদের রাষ্ট্র গঠনতন্ত্রে হাত দিতে হয়েছে। একটা শক্তিশালী কার্যকর নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং তাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় বর্তমানে রাষ্ট্র নির্বাচনের কাজটা অনেকখানি এগিয়ে গেছে এবং ইনশাআল্লাহ আমাদের নির্ধারিত সময়ের ভিতরে আমরা আশা করছি যে এই কাজটা আমরা করে ফেলতে পারব। এখানে এই প্রসঙ্গেও আপনাদের সাথে আমার একটু শেয়ার করার আছে যে এই রাষ্ট্র নির্বাচন নিয়ে জ্ঞাত অজ্ঞাত, আপনারা জানেন আপনারা জানেন না, বিভিন্ন মহলের বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হয়েছে এবং এখনো যে এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে সে কথা বলা যাবে না। আমরা সর্বোচ্চ ধৈর্যের সাথে এটা মোকাবেলা করে যাচ্ছি এবং বিভিন্নভাবে আমাদেরকে প্রভোগ করা হচ্ছে, বিভিন্ন মিথ্যাচার, বিভিন্ন অপবাদ এবং ভাষাগত দিক থেকে বিভিন্ন নোংরামি এগুলো চলছে, কিন্তু আমরা সেগুলোর দিকে নজর না দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং নির্বাচন কমিশন বিশেষ করে যে ধরনের চাপের মধ্যে পড়ছেন এবং তাদেরকে নিয়ে যে ধরনের না হক মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে কোনো সময়, সেগুলোকে উপেক্ষা করে তারা কাজ করছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা অসীম প্রজ্ঞা এবং সহনশীলতার পরিচয় দিচ্ছেন। প্রিয় গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি সবসময় অনুভব করেছি মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরিতে প্রয়োজন আদর্শ শিক্ষক। তিনি নিজে যেমন বিষয় পারদর্শী হবেন, তেমনি পারিপার্শ্বিক চিন্তা চেতনায় হবেন আদর্শ স্থানীয়। কিন্তু আপনারা সবাই জানেন বিগত বছরগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই ধারার নিদারুণ অভাব লক্ষিত হচ্ছিল এবং আজকে যে আমরা সংকটগুলোর ভিতরে আছি তার পেছনে একটা প্রধান কারণ হচ্ছে বিভিন্ন বিভাগে অযোগ্য শিক্ষক নিয়োগ দেয়া এবং দুইটি বিজ্ঞাপনের এগেনস্টে 5-6 জনকে নিয়োগ দিয়ে দেয়া এবং এই নিয়োগে রাজনৈতিক মতাদর্শ এবং বিভিন্ন রকম নন একাডেমিক বিষয়কে অগ্রাধিকার দেয়া। এর ফলেই কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল এবং 2020 সালের ডিসেম্বর থেকে একটা নিষেধাজ্ঞা ছিল যে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দেওয়া যাবে না। বর্তমানে সেই নিষেধাজ্ঞা নেই এবং আমাদের একটা অঙ্গীকার যে আমরা শুধুমাত্র যোগ্যতাকে সামনে রেখে আমরা সেরা ছেলে মেয়েগুলোকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়ে যাচ্ছি এবং দিয়ে যেতে চাই। সেই কাজটাই চলছে এখন। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা আমরা করছি এবং এখানে একটা লিখিত পরীক্ষার চর্চা শুরু হয়েছে। লিখিত পরীক্ষা নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। এই প্রশ্ন কেউ না জানার কারণে তুলছেন, কেউ তুলছেন তাদের অনেকের উদ্দেশ্যই হয়তো এই লিখিত পরীক্ষার কারণে ব্যাহত হচ্ছে এবং তাদের ক্যান্ডিডেটরা সুযোগ পাচ্ছে না, তারা এটাকে বিতর্কিত করার চেষ্টা করছেন। আমরা সর্বোচ্চ স্বচ্ছতার ভিতর দিয়ে এবং এমন প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি যেখানে একেবারে সাধারণ বিষয়গুলো নিয়ে শিক্ষকতা করতে গেলে যেই বিষয়গুলো সম্পর্কে একজন প্রার্থীর জানতেই হবে সেই সমস্ত বিষয়গুলোকেই আমরা প্রশ্নপত্রে স্থান দিচ্ছি। এমন কোনো প্রশ্ন করা হচ্ছে না যেই প্রশ্নের উত্তর দিতে যে একজন প্রার্থী এই কথা বলে বসতে পারে যে আমি ফার্স্ট ইয়ারে পড়ছিলাম ভুলে গেছি। এমন কোনো প্রশ্ন করা হচ্ছে না যে একজন প্রার্থী বলতে পারে তো আমি তো পিএইচডি করেছি এবং আমি এই জার্নালে পাবলিকেশন করেছি, এরপরে আবার আমাকে এগুলো জিজ্ঞেস করা হচ্ছে কেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে কেবলমাত্র সেই প্রশ্নই করা হচ্ছে যেই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন তাহলে ওই বিভাগে আসলে আপনার শিক্ষকতা করবার প্রয়োজন নেই। আপনার একাডেমিক রেজাল্ট যাই হোক না কেন ওই সমস্ত বিষয় আপনার ওই বিষয়ে শিক্ষকতা করতে গেলে জানতেই হবে। এই ধরনের প্রশ্ন করেই আমরা এই লিখিত পরীক্ষা আমরা চালাচ্ছি আর কি। আমরা লিখিত পরীক্ষা থেকে মোটামুটি কয়জন বাছাই করছি? বিজ্ঞাপিত পদের 3 গুণ। তবে শেষ স্কোর যিনি পাচ্ছেন ওই স্কোর নিয়ে যদি একাধিক প্রার্থী থাকেন তাহলে তারা সবাই ভাইভাতে ডাক পাচ্ছেন এবং এটাই হওয়ার কথা। যদি কাট অফ নাম্বার আমরা দেখি যে 5টা পদ আছে, আমরা 15 জনকে নেব, 15 নম্বর পেয়েছে 20, আরো 3 জন পেয়েছে 20, তাহলে সেই 3 জনও অবশ্যই লিখিত পরীক্ষায় সুযোগ পাবে। ঠিক এইভাবে লিখিত পরীক্ষা তো না, মৌখিক পরীক্ষায় সুযোগ পাবে। ঠিক এই প্রক্রিয়ায় এই কাজটা করা হচ্ছে আমাদের তরফ থেকে আমরা বলতে পারি এবং যারা এই অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছেন তারা প্রত্যেকে স্বীকার করেছেন যে এর থেকে স্বচ্ছ প্রক্রিয়া তারা তাদের জীবদ্দশায় দেখেননি। আপনারা সাংবাদিকরা আসলে সরাসরি তাদের সাথে আপনাদের উচিত কথা বলা এবং কোন ধরনের স্বচ্ছতা মেনটেন করে এই কাজটা করা হচ্ছে এটা আপনারা তাদের কাছ থেকেই জেনে নেবেন। এটা আপনাদের দায়িত্ব। কোন একটা রিপোর্ট করার আগে আপনারা জানতে চাইবেন যে স্বচ্ছতা সম্পর্কে আপনারা যারা উপস্থিত ছিলেন তাদের ধ্যান ধারণা কি, তারাই ভালো বলতে পারে। আচ্ছা, মৌখিক পরীক্ষায় আমরা একটা অন্য ধরনের ব্যাপার নিয়ে এসেছি। আমার নিজের অভিজ্ঞতা আছে এবং আমি জানি মৌখিক পরীক্ষায় অনেক প্রশ্ন করা হয় যেটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। তোমার বাড়ি কোথায়, অমুক এলাকায় কাকে কাকে তুমি চেনো, তুমি কার কাছে থিসিস করেছো, ইত্যাদি ইত্যাদি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমাদের একটি বোর্ডেও একজন প্রার্থীকেও কোনো ব্যক্তিগত প্রশ্ন করা হয় এবং আমি বলে দিয়েছি কোনো প্রার্থীর বিষয়ের বাইরে আর কোনো কিছুই জানতে চাওয়া যাবে এবং প্রত্যেকটা বোর্ডে এটা আমরা মেনটেন করেছি। আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এই ধরনের একাডেমিক সাইডের বাইরে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো বোর্ডে এগুলো মেনটেন করা হয়। উই আর ডুইং দ্যাট। কাজেই এই যে বিশ্ববিদ্যালয়ের যে নষ্ট হওয়ার যে প্রক্রিয়া, আমরা অকপটে অস্বীকার করি আমরা একটা খুব ভালো বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা নেই। এই নষ্ট হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের দেন দরবার তদবির এবং সুপারিশ। আপনারা এটা নিয়ে অনেক খবর করেছেন। বাংলাদেশের দেন দরবার, সুপারিশ এবং এই যে আপনার রেকমেন্ডেশনের যে ব্যাপারগুলো আছে এগুলো এক বিন্দু বন্ধ হয়নি। এগুলো যদি আপনারা না জানেন, আপনারা প্রত্যেকে খুব ভালো জানেন যে এক বিন্দু বন্ধ হয়। এগুলো দেন দরবার সুপারিশ আমাদের কাছে আসে, আমরা একটি নিয়োগের ক্ষেত্রেও এগুলোকে আমরা মূল্য দিইনি। যারা বোর্ডে আছেন তারা সাক্ষ্য দেবেন যে কোনো ধরনের দেন দরবার বা সুপারিশকে আমরা কনসিডারেশনে নিইনি। সুপারিশকারী দেন দরবারকারীদের কাজ তারা করবেন, আমাদের যে দায়িত্ব আমরা সেই দায়িত্ব পালন করব। দুটো সম্পূর্ণ দুই জিনিস। দেন দরবার আটকানোর ক্ষমতা আমার নেই, কিন্তু সেটা গ্রহণ না করার ক্ষমতা আমার। আমরা সেইটারই চর্চা করি। আরো একটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই বিশ্ববিদ্যালয়ে যেটা বলছিলাম বরাবর যে কাজটা করা হয়েছে সেটা হলো বিজ্ঞাপিত পদের বাইরে, এটাও দেন দরবারের অংশ,
দুজন তিনজন হয়তো ভালো আছে, আমরা 8টা নেব, আমার একটা নিতে হবে, তোমার একটা, এই 2টা নিলে আবার তৃতীয় জনের একটা নিতে হবে। এই করে এই বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর যে ঘটনা ঘটানো হয়েছে সেটা হলো যতগুলো পদ আছে আমরা দেখেছি সবসময় যে সিন্ডিকেটে অনেক গুণে বেশি নাম চলছে। একটিবারের জন্য এই ঘটনা এখানে হয়নি। বিজ্ঞাপিত পদের বাইরে এখন পর্যন্ত কোনো জায়গাতে সিন্ডিকেট থেকে একজন বেশিও নেওয়া হয়। বরং এরকম উদাহরণ আপনারা দেখতে পাবেন যে 5টি বা 4টি পদের অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে, আমরা 2-3 নিয়ে থেমে গেছি। আপনারা দেখবেন, আপনাদের যাচাই করা উচিত এবং সবার সামনে তুলে ধরা উচিত। এটা জাতীয় ইস্যু, সকল বিশ্ববিদ্যালয়ের এই নীতি পালন করা উচিত। পোস্ট 4টা, আমরা 2টো নিয়েছি। কেন 2টো নিয়েছি? আমরা তৃতীয় জন ভালো পাইনি, ভালো না পেলে আমরা নেব না, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। আমাদের কাজ এই না যে যতগুলো পদ আছে ততগুলো পদ পূরণ করা। ভবিষ্যতে ভালো আসবে তারা, কিন্তু আমরা ভালো ছাড়া আমরা মন্দ নেব না। আরেকটা জিনিস বিশ্ববিদ্যালয়ের আপনাদের জানা উচিত যে বর্তমান বিশ্বে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। বহু রকমের কথা উঠেছে, এটা নিয়ে বহু কথা বলা হয়েছে। এগেইন চূড়ান্ত মিথ্যাচার করা হয়েছে। রুয়ার ইলেকশন কমিশন কোন জায়গাতে কারো সাথে এক বিন্দু পক্ষপাতিত্ব না করে, যারা এসছেন তারা এসছেন, যারা আসেননি পক্ষপাতিত্বের কারণে নয়, তারা আসেননি, এটা তাদের সিদ্ধান্ত। এটা একটা ইলেকশন সম্পূর্ণ কনস্টিটিউশন মেনে করা হয়েছে। 72 বছরের ইতিহাসে কনস্টিটিউশন মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো একটা রুয়ার বডি পেয়েছে। তাদের কনস্টিটিউশন মেনেই তাদের চলতে হবে, সবাইকে নিয়েই তাদের চলতে হবে। অ্যালামনাসরা তাদেরকে লাইনে রাখবেন এবং ভবিষ্যতে কনস্টিটিউশন মেনেই রুয়া এগোবে, সবাইকে নিয়েই তাদের কাজ করতে হবে। আমাদের কাজ একটা নিরপেক্ষ নির্বাচন করে দেয়া, কনস্টিটিউশনের ভিতরে থেকে সমস্ত কাজ করা, আমরা সেটা করে দিয়েছি। আমাদের দায়িত্ব আমরা পালন করেছি। এখন রুয়াতে যারা আছেন তাদের পালা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে তারা কি দিতে পারেন সেটা তাদেরকে ঠিক করতে হবে। আমাদের কাজ আমরা করে দেব। আর একটা জিনিস আপনাদের বলতে চাই, জুলাই বিপ্লবের পরে ক্যাম্পাসে বাধাহীনভাবে মত প্রকাশের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ব্যক্তিগতভাবে আমার সারা জীবনের যে লড়াই, সেই লড়াইয়ের একটা খুব বড় কম্পোনেন্ট ছিল মত প্রকাশের স্বাধীনতা যেন সুরক্ষিত থাকে। এবং এটার ব্যাপারে আমার যে কমিটমেন্ট, সেটা সারা জীবনের কমিটমেন্ট। কারণ গণতন্ত্রকে যদি সত্যি সত্যি শক্তিশালী করতে চায় তাহলে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। কিন্তু এক্ষেত্রে যে দায়িত্বশীলতা এবং যে শিক্ষার যে প্রতিচ্ছবি থাকা দরকার সেটা নেই। অশ্লীলতম ভাষায় বিভিন্ন কথাবার্তা বলা, নোংরাতম ভাষায়, আমাদের ভাবতে লজ্জা লাগে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে এই ধরনের ভাষায় তারা এই অধিকারের চর্চা করছে। কিন্তু আমরা কোনো জায়গাতে ইনস্টিটিউশনের তরফ থেকে কোনো রকম বাধা হয়ে দাঁড়াইনি। এখানে আমাদের আহ্বান গুড সেন্সের কাছে যে এই ধরনের অশ্লীলতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি এবং নিজেদের পরিচয়, নিজেদের হীন পরিচয়কে প্রকাশ করা ছাড়া আসলে আর কোনো কাজে লাগে না। বিশ্ববিদ্যালয়কে নষ্ট করে এবং যারা করে তারা প্রমাণ করে যে তারা আসলে কত নোংরা শ্রেণী। এটা তাদের নিজেদেরই এই জায়গাটায় রেকটিফিকেশনের প্রয়োজন আছে। তবে এই ধরনের নোংরা এবং মিথ্যাচার যদি চালাতে থাকে হয়তো একটা পর্যায়ে আমাদের আইনগত ব্যবস্থা নিতে হবে, কারণ ইট ক্যানট গো অন ইনডেফিনিটলি। নারী পুরুষ নির্বিশেষে যে ধরনের ভাষা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে ব্যবহার করা হচ্ছে, আমি লজ্জায় মারা যাই। প্রবাবলি যাদের কোনো লজ্জা নাই তারা আসলে কিছু অনুভব করে না, কিন্তু এই ঘটনাটা ঘটছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বড় একটা প্রতিষ্ঠান। আপনারা জানেন যে প্রত্যেকটি রেটিং এ, একাডেমিক এবং রিসার্চ রেটিং এ এই মুহূর্তে আপনি যদি সবগুলো সামারাইজ করেন, আপনারা করতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রবাবলি অপ্রতিদ্বন্দ্বী। কেউ আমাদের সাথে পাল্লা দিয়ে পারবে না। এই জায়গাটায় আমাদের ফ্যাকাল্টি মেম্বার, ছাত্র, গবেষক এবং সবার অবদান, এবং সেই অবদান আমরা কৃতজ্ঞতার সাথে আমরা স্বীকার করি। এবং একই সাথে আমরা গবেষণার ব্যাপারে সর্বোচ্চ প্রায়োরিটি, ছাত্রবৃত্তির ব্যাপারে সর্বোচ্চ প্রায়োরিটি, এই জায়গাগুলোতে আমরা ভীষণভাবে কাজ করছি। কিছু জায়গায় আমরা পারিনি। আমাদের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে প্রশাসনে গতিশীলতা আমরা এখনো দেখতে পাচ্ছি। অবকাঠামোগত উন্নয়নের জন্য আমাদের যে ধরনের বাজেট এবং কাজে যে ধরনের গতি আমরা প্রত্যাশা করি, সেই জায়গাতে আমরা মনে করি যে সেই জায়গাতে প্রত্যাশিত জায়গায় আমরা সেভাবে পৌঁছাতে পারছি না।
এগুলো আমাদেরকে আপনাদের সাথে সাথে পীড়িত করে, এবং এগুলো নিয়ে আমরা দিনের একটা বড় অংশ এগুলোকে ত্বরান্বিত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি, এটুকু আপনাদের বলতে পারি। তো আগামী দিনগুলোতে আপনারা আমাদের সাথে ছিলেন। সমালোচনা অত্যন্ত জরুরি। আপনাদের সমালোচনা আমাদের সামনে এগোনো এবং আমরা কিভাবে এগোবো সে ব্যাপারে সহযোগিতা করে। এই সৎ সমালোচনা এবং সত্য সমালোচনা আমরা সবসময় চাই, এটা আপনারা করবেন। এবং এই বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনায়, এখানে পঠন পাঠনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা সবার সহযোগিতা চাই। সবাইকে নিয়ে একসাথে আমরা এই বিশ্ববিদ্যালয়টাকে দেশের ভিতরে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় তো বটেই, আমরা একটা আন্তর্জাতিক পর্যায়ে এটাকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যেতে চাই। আমাদের সময় খুব স্বল্প, সব দিক থেকেই স্বল্প। আমরা প্রতিদিন খাটছি, যে কটা দিন আছি আমরা প্রতিদিন খাটবো। আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি এবং ধৈর্যের সাথে এই কথা আপনারা শুনেছেন, সেজন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের প্রশ্ন আমরা নেব, ওপেন কোশ্চেন অ্যান্সার সেশন হবে। শুধু দেখবেন যে খুব বেশি সময় কিন্তু আমাদের হাতে নেই, কারণ প্যারালেলি আরেকটা কার্যক্রম আমাদের চলছে। সংক্ষেপে আপনারা প্রশ্ন করবেন এবং একই প্রশ্নের মেহেরবানি করে পুনরাবৃত্তি করবেন না, এটাই। মাননীয় উপাচার্য, আমি সুজাউদ্দিন ছোট, আমি এটিএন বাংলায় কাজ করি। আমি আমি দক্ষিণ দিকে, উত্তর দিকে। তো আপনার লিখিত বক্তব্যের দ্বিতীয় পাতায় মাঝে মাঝে প্যারাতে এখানে লেখা আছে বিশ্ববিদ্যালয় নষ্ট হয়েছে। অ্যাকচুয়ালি কতিপয় ব্যক্তির দুর্নীতি, অনিয়ম এবং নানান ধরনের অপকর্মের কারণে বিশ্ববিদ্যালয় নষ্ট হতে পারে না। মনে করি যে তারাই নষ্ট করেছে, তারাই নষ্ট হয়েছে, ইমেজ নষ্ট হতে পারে, বাট বিশ্ববিদ্যালয় নষ্ট হয়েছে এই কথাটা আমার মনে হয় না দিলেই ভালো হতো। এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে বিগত ভিসিদের দুর্নীতির ব্যাপারে আপনারা কি ভূমিকা নেবেন, কি পদক্ষেপ নেবেন, এবং আপনারা আশা করি দৃষ্টান্ত স্থাপন করবেন, এই বিষয়টা একটু জানাবেন। আর মেয়েদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, নানা ধরনের উদ্যোগ পাচ্ছি, এবং যেগুলো মিডিয়াতে আসছে বিভিন্নভাবে, এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ, এ ব্যাপারে আপনারা কঠোর কোনো পদক্ষেপ নিতে পারবেন কিনা বা নেবেন কিনা? জি, আপনি প্রথমে যে প্রসঙ্গটা টেনেছেন সেটা হলো একটা শব্দগত ব্যাপার আর কি, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আসলে পরিবেশ নষ্ট করতে, একটা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করতে যে আপনার 80% মানুষ খারাপ হতে হয় তা না। 10% মানুষ বা ইভেন 5% মানুষও একটা প্রতিষ্ঠানকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারে যে প্রতিষ্ঠানটা প্রপারলি ফাংশনিং থাকে না। আমি আপনার সাথে একমত, শব্দটা অনেক কঠিন শব্দ হয়ে গেছে আর কি। তো এই ব্যাপারে আপনার সাথে একমত। তবে আমরা যেহেতু প্রতিদিন এই প্রতিবন্ধকতাগুলো ফেস করছি, আমরা আসলে জানি যে কত জায়গাতে কতভাবে একটা ইউনিভার্সিটিকে যেভাবে চলতে দেওয়া উচিত ছিল সেই জায়গাতে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে, অসংখ্য জায়গাতে করা হচ্ছে। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন সেটা হলো যে বিভিন্ন দুর্নীতির ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের রেজিস্ট্রার অফিস, আমরা দুদকের সাথে আমরা সমন্বিতভাবে কিছু কাজ করার চেষ্টা করছি। এগেইন আপনি জানেন, আপনারা সাংবাদিকরা জানেন যে এই প্রক্রিয়াগুলো আমার নিজের জায়গা থেকে আমি বলবো এই প্রক্রিয়াগুলো স্লো, এবং ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি আমরা একটা করেছি এবং সেখানে আমরা সবার জন্য অভিযোগের জন্য একটা সুযোগ করে দিয়েছি। এই জায়গাটাতেও খুব বেশি অভিযোগ আসছে না, যেটা হচ্ছে যে বিভিন্নভাবে অভিযোগ লোকে বলছেন, কিন্তু যখনই রিটেন ডকুমেন্ট এবং ফর্মাল কথা বলা হচ্ছে তখনই সেই জায়গাটাই যেন কিছুটা দ্বিধাদ্বন্দ্বের একটা পরিবেশ আছে। নারীদের ব্যাপারে আমি এটাকে আসলে শুধু নারীর ইস্যু বলে দেখি না, পুরুষ এবং নারী উভয়েরই সম্মান এবং মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। আমরা সাইবার বুলিং এর জন্য নির্বাচন কমিশন একটা সেল কাজ করছে। এগেইন আমাদের জন্য খুব সুবিধা হয় যদি ফর্মাল অভিযোগগুলো ফর্মালি আসে। ফর্মাল অভিযোগগুলো যখন ফর্মালি আসে, ওনাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওনারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন এবং সেই ক্ষমতা তাদের আছে আর কি। তো তারা আসলে অতি কঠোর ব্যবস্থা নেবেন বলে আমার মনে হয়, কারণ এগুলো আসলে বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মানহানিকর, এবং যারা এগুলো করে আমি ব্যক্তিগতভাবে সন্দেহ করি তাদের আসলে বিশ্ববিদ্যালয়ে থাকার মতো যোগ্যতা আছে কিনা। তো এগুলোর ব্যাপারে নিশ্চয়ই কঠোর ব্যবস্থাই নেওয়া হবে আর কি।